ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছু চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। সাথে আছি আমি তানিয়া হারুন। আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত জাতীয় জুলাই সনদ 2025-এর স্বাক্ষর অনুষ্ঠান। এই লক্ষ্যে ইতিমধ্যে প্রস্তুতিও শুরু করেছে সরকার। অথচ এই স্বাক্ষরের অনুষ্ঠানের একদিন আগেও কাটেনি মতভিন্নতা, যে কারণে সনদে স্বাক্ষর করছে না সব দল। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ স্বাক্ষরের বিষয়টি শুধু আনুষ্ঠানিকতা উল্লেখ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 3টি বিষয় পরিষ্কার হলেই তারা জুলাই সনদে স্বাক্ষর করবে। দাবি 3টি হলো জুলাই সনদ বাস্তবায়ন আদেশের টেক্সট এবং গণভোটের প্রশ্নটি চূড়ান্ত করে আগেই জনগণের কাছে প্রকাশ করতে হবে। 2, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া প্রধান উপদেষ্টাকে জারি করতে হবে এবং 3 নম্বরে হলো গণভোটের মাধ্যমে জনগণ যদি জুলাই সনদের রায় দেয় তবে নোট অফ ডিসেন্টের কোনো কার্যকারিতা থাকবে না। এদিকে জুলাই সনদের পটভূমিতে মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে উপস্থাপিত না হওয়ার অভিযোগে সনদে সই না করার ঘোষণা দিয়েছে বাম জোটের 5 দল। আর বিএনপি নির্বাচনের স্বার্থে সনদে সই করতে প্রস্তুত বলে গতকাল প্রধান উপদেষ্টার বৈঠকে জানালেও আজ দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নোট অফ ডিসেন্ট সনদে উল্লেখ থাকলে বিএনপি জুলাই সনদে সই করবে, তবে তা জানতে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। অন্যদিকে জামায়াত স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা নিশ্চিত করলেও তারা সনদে সই করবে কিনা তা স্পষ্ট করেনি। তারা বলছেন, আদেশের মাধ্যমে সনদ কার্যকর এবং নির্বাচনের আগে গণভোটের বিষয়টি আগে ফয়সালা করতে হবে। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান নিয়ে আসলে হচ্ছেটা কি? শেষ মুহূর্তে এসে দলগুলোর এমন অবস্থানের পরিণতি কি? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির শিক্ষা বিষয়ক সহ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান, আছেন বাংলাদেশ এলডিপি চেয়ারম্যান ও 12 দলীয় জোটের মুখপাত্র সাদাত হোসেন সেলিম এবং আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। আপনাদের তিনজনকেই আজকে রাজকাহন স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। শুরুটা করতে চাই সারওয়ার তুষার আপনাকে দিয়ে। আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় জুলাই সনদ 2025-এর স্বাক্ষর অনুষ্ঠান, কিন্তু সরকার বলছে এই স্বাক্ষর অনুষ্ঠান হবে আসলে রাষ্ট্র সংস্কারের ঐতিহাসিক মাইল ফলক। কিন্তু বাস্তবতা হলো এই একদিন আগেও প্রধান 3 দল এখনো স্পষ্ট করেনি তারা সই করবেন কিনা। তাহলে আসলে কি মনে হয়, এই অনুষ্ঠান কি আসলে ঐক্যের প্রতীক নাকি বিভক্তির প্রকাশই পাচ্ছে? কি হতে যাচ্ছে শেষ পর্যন্ত? আপনাকে ধন্যবাদ। যদি এটাকে আমরা ঐতিহাসিক মাইল ফলক হিসেবেই বিবেচনা করি, আমরা চাই এটা ঐতিহাসিক মাইল ফলক হোক, তাহলে কতগুলো জিনিস নিশ্চিত করতে হবে। তার মধ্যে প্রধান ব্যাপারটা হচ্ছে আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। যদি আপনি সেটা না করেন তাহলে এটা ঐক্যের প্রতীক সেটাও হবে না, যেটা বলছেন বিভাজন সেটাও হবে না। যেটা হবে এটা একটা আনুষ্ঠানিকতা হবে, একটা মানে আড়ম্বরপূর্ণ আনুষ্ঠানিকতা হবে এবং জনগণের অর্থের অপচয় হবে, আর কিছু হবে না। কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট হতে পারে বাংলাদেশের ইতিহাসে যদি সামান্য কতগুলো সিদ্ধান্ত আমরা যেটা ইতিপূর্বে নেওয়া হয়েছে সেগুলোকে এখানে নিশ্চয়তা দেওয়া হয়। যেমন আপনি বলেছেন যে, অর্থাৎ আমরা যে ঐক্যমত্য কমিশনের সেলিম ভাই ওখানে প্রতিনিধিত্ব করেছেন তার দলকে, যে আপনার জুলাই সনদটা একটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, মানে আপনি যে একটা গণভোট করবেন এটা তো সিদ্ধান্ত হয়েছে সবার মধ্যে। গণভোট কবে হবে সেটা নিয়ে ধরেন কিছুটা মতভিন্নতা আছে, এটা আমি খুব মেজর মনে করি না, কিন্তু গণভোট হবে। গণভোটের মধ্যে দিয়ে জনগণ জুলাই সনদকে অনুমোদন করবে, এ ব্যাপারে সমস্ত রাজনৈতিক দল মানে আনকন্ডিশনালি একমত। তাহলে এটা আপনি করবেন কিভাবে? এই ধরনের গণভোটে কোনো বিধান এই মুহূর্তে বাংলাদেশের মানে সংবিধানে নাই। এটা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল জিনিস। ফলে আপনাকে একটা, আমরা বলেছি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, যেটা সবাই একমত হয়েছে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ দিতে হবে। এখন এই আদেশটা কিভাবে আপনি টেক্সটটা কি প্লেস করছেন, কি প্রশ্ন সেট করছেন জুলাই মানে জনগণের জন্য গণভোটে? ধরেন আপনি যদি প্রশ্ন করেন যে আপনি কি এই সনদটা অনুমোদন করেন, তাহলে যে ধরনের ইমপ্রেশন তৈরি হবে। আপনি যদি প্রশ্ন করেন আপনি কি এটা আগামী সংসদকে দিতে চান, মানে বাস্তবায়নের দায়ভার, দুটো প্রশ্নের কিন্তু তাৎপর্য আলাদা। এই কারণে আমরা এগুলো না দেখে কীভাবে সাইন করবো, এটা তো সাদা খাতায় সাইন করার মতো। এই জন্য আমরা বলেছি যে, আমরা কিন্তু বলি না আমরা সাইন করবো না, আমরা বলেছি যে এটা আমরা কনসিস্টেন্টলি পুরো কমিশনের পুরো পিরিয়ডে আমরা এখানে ভূমিকা রেখেছি এবং মতামত দিয়েছি, শক্তিশালী মতামত দিয়েছি। আমরা এই টেক্সট দেখার পরে, অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এটা দেখার পরে যদি আমাদেরকে কমিশন আজকে রাতে কোনো খসড়া পাঠায়, আমরা আগামীকালকে অবশ্যই যাব। তারা যেদিন দেখাবে, এই যে তারা 31 তারিখ পর্যন্ত আবার মেয়াদ বাড়িয়েছে, এটা কিন্তু এই কারণে। তো আপনার আগে কেন খেয়াল ছিল না এই ব্যাপারটা? আপনি 15 তারিখ আপনি খেয়াল করে দেখেন, 17 তারিখে একটা এত গ্র্যান্ড একটা সেরেমনি হবে, প্রধান উপদেষ্টা থাকবেন, আপনি 15 তারিখ রাতে পাঠাচ্ছেন সব দলকে। তো আমরা দেখবো কখন, এটা নিয়ে প্রতিক্রিয়া জানাবো কখন? এগুলোর ক্ষেত্রে তাদের সিরিয়াস গাফিলতি আছে এবং এই কারণে আমরা বলেছি আমরা টেক্সট না দেখে আর সাদা খাতায় দস্তখত করবো না। কারণ ঐতিহাসিক অভিজ্ঞতার কথা বাদ দিলাম, একেবারে নিকট অতীতে আমাদের যে অভিজ্ঞতা,
সেটা খুব ভালো না। সেটা কি? জুলাই ঘোষণাপত্র আমাদেরকে খসড়া দেওয়া হয়েছে একটা, সেখানে আমরা পড়লাম, পরবর্তীতে আমরা গিয়ে দেখলাম পড়া হলো আরেকটা। এই যে চেঞ্জ করা হয়েছে এটা কিন্তু কোনো উল্লেখ তারা করেন নাই। এবং আজকে আমরা আরও খেয়াল করলাম যে জুলাই সনদের যে খসড়াটা আমাদের কাছে দেওয়া হয়েছিল, সেখানে যে পটভূমি লেখা হয়েছিল, সেখানে একটা পরিষ্কার উল্লেখ ছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, যেটা একটা ঐতিহাসিক সত্য, কেউ কখনো এটা ওভারলুক করতে পারবে না। এখানে সমস্ত বাংলাদেশের জনগণের অংশগ্রহণ ছিল, রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ছিল, কিন্তু এর নেতৃত্বে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, মানে ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম, এবং এই জন্য আমরা এটাকে ছাত্র জনতার অভ্যুত্থান বলি। কিন্তু আপনি এখন ফাইনাল খসড়াটা এখন খোলেন, যেটা কালকে তারা ওখানে করবেন, সেখানে কিন্তু এই ইতিহাসটা পুরোপুরি মুছে দেওয়া হয়েছে। তাহলে এখনই 1 বছরের মধ্যে এই ধরনের ইতিহাস বিকৃতি এবং ইতিহাস পুনর্লিখন যদি আপনি করেন, সেখানে আমরা কেন স্বাক্ষর করব? এটা তো একটা স্রেফ, আপনি যদি এটা পড়েন তাহলে মনে হবে যে কয়েকটা রাজনৈতিক দল মিলে এই গণঅভ্যুত্থান করেছে, যেটা কিন্তু ইতিহাসের সত্য না। রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা অবশ্যই এখানে অংশ নিয়েছে, কিন্তু তারা অংশ নিয়েছে জনগণ হিসেবে। তাহলে এই যে ইতিহাসের সত্যটা আপনি এখানে ভুলভাবে লিখছেন, এটা তো আসলে আওয়ামী লীগ ইতিহাস বিকৃতি করেছে এই মানে 50-40 বছর পরে, আর আপনি 1 বছরের মাথায় ইতিহাস বিকৃতি করছেন। আমরা এটা সমর্থন করি না। এই জন্য আমরা বলেছি যে আমাদেরকে আগে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এটার টেক্সট দেওয়া হবে, সেই টেক্সট আমরা দেখব, এবং কীভাবে কোন প্রক্রিয়ায় গণভোট হবে, কোন প্রক্রিয়ায় আগামী সংসদকে দ্বৈত ক্ষমতা দেওয়া হবে, যেগুলো আসলে অলরেডি আলোচনা করা হয়েছে, এটা দেখে তারপর আমরা স্বাক্ষর করতে প্রস্তুত আছি। ফলে কালকে শুধু শুধু আনুষ্ঠানিকতা করার জন্য আমরা যাওয়ার পক্ষপাতী না। যদি সেটা কাজের হয় তাহলে অবশ্যই আমরা যাব। আপনারা কি মনে করছেন, যদি কালকের পরে 3টা বিষয় পরিষ্কার হলে আপনারা সনদে সই করবেন, সেই বিষয়টি উল্লেখ করেছেন, তাহলে আগামীকালের পরে যদি 3টা বিষয় যেদিন পরিষ্কার করা হবে ওই দিনই আপনারা স্বাক্ষর করবেন, এটাই আপনারা মতামত দিয়েছেন। গণভোটের সময় এগুলো নিয়েও আপনাদের মতামত? গণভোটের ক্ষেত্রে আমরা অত মানে গণভোটটা আগে হতে হবে এরকম আমাদের কোনো পজিশন নাই। মানে আমরা বলেছি আগে হতে পারে, কিন্তু যদি এটা ঐক্যমতের ভিত্তিতে ইলেকশনের দিন হয়, সাধারণ নির্বাচনের সাথে একই সাথে হয়, এটা নিয়ে আমাদের খুব বড় রিজার্ভেশন নাই। কিন্তু গণভোটের মধ্যে আপনি কি প্রশ্ন করছেন, আমি যেটা বললাম যে প্রশ্নটা ইম্পর্টেন্ট। এবং দ্বিতীয়ত হচ্ছে আগামী সংসদকে যে দ্বৈত ক্ষমতা দেওয়া হবে, যেটা আলোচনা করে ঐক্যমত্য হয়েছে, এটা কিন্তু উল্লেখ থাকতে হবে। মানে সংসদের যেটা সাধারণ আইন প্রণয়ন করার ক্ষমতা, সেটা তো থাকবেই, এবং আপনি জুলাই সনদটা বাস্তবায়ন বা ওইটা টেক্সটটা কনস্টিটিউশনে ইনকর্পোরেট করার জন্য তাকে ফর দ্য টাইম বিং কনস্টিটিউয়েন্ট পাওয়ার যে ক্ষমতাটা দেওয়া হবে, এই কথাটা উল্লেখ থাকতে হবে। জি, সাদাত হোসেন সেলিম, আপনার কাছে একটু আসতে চাই। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন 3টা বিষয় পরিষ্কার হলে তারা জুলাই সনদে স্বাক্ষর করবেন, যার শেষ অর্থাৎ শেষ বিষয়টি ছিল গণভোটের মাধ্যমে জনগণ জুলাই সনদে রায় দিলে নোট অফ ডিসেন্টের কার্যকারিতা থাকবে না। তাদের এই 3টা বিষয়ের মধ্যে শেষের বিষয়টি ছিল। আবার বিএনপি মহাসচিব আজকে বলেছেন নোট অফ ডিসেন্ট সনদে উল্লেখ থাকলে তবেই বিএনপি স্বাক্ষর করবে সনদে। এই যে পাল্টাপাল্টি দ্বিমত, রাজনৈতিক দলগুলোর মধ্যে এত মত পার্থক্য, আসলে আমি জানতে চাচ্ছি শেষ পর্যন্ত কি আসলে জুলাই সনদ আলোর মুখ দেখবে কিনা, আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আসলে জুলাই সনদ আলোর মুখ দেখবে কিনা, এটা এখন পুরো দায়ভারটা কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনের এবং সরকারের। এবং সরকার যদি আপনার সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারে, জাতীয় ঐক্যমত্য কমিশন যদি তাদের সিদ্ধান্ত সঠিক নিতে পারে, তাহলে এটা অবশ্যই আলোর মুখ দেখবে। এবং আমরা আশা করছি, যেহেতু আমরা গত প্রায় 7-8 মাস পর্যন্ত এটার পিছনে সময় ব্যয় করেছি, এটার আলোর মুখ দেখা উচিত। তবে জাতীয় ঐক্যমত্য কমিশন যতটা মুনশিয়ানার পরিচয় দেওয়া দরকার ছিল এই আলাপ আলোচনাগুলোকে, এবং যতটা দ্রুততার সাথে করার দরকার ছিল, আর অনেক আগেই এগুলো করতে ব্যর্থ হয়েছে। আমরা ধরেন প্রায় চাপ দিয়েছি যে আপনারা খুব অতিরিক্ত সময়টা অতিরিক্ত সময় ব্যয় করছেন, এবং এইভাবে চললে তো কিয়ামত পর্যন্ত আপনাদের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা যাবে না। তখন ওনারা বলছেন যে কিয়ামত পর্যন্ত আমরা কেউ বাঁচবেও না, আর অতদিন সময় লাগবে না। কিন্তু আমরা দেখছি যে দিনের পর দিন কারণে এবং অকারণে সময়টা শুধু গড়াচ্ছে। এখন আমরা একটা সিদ্ধান্তে এসেছি এবং সিদ্ধান্তটা মানে কোন পদ্ধতিতে কার্যকর করবে এবং কি করবে, এটার দায়িত্ব সরকার এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের। আমরা দিনের পর দিন আলোচনা করার পরে নিত্য নতুন বিষয়গুলো আমাদের সামনে উঠে এসছে। এটার আইনি ভিত্তি, আইনি প্রক্রিয়া, সংবিধান, তারপরে আপনার গণভোট, সব কিছু মিলিয়ে আমরা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছি যে যেহেতু জুলাই সনদ বাস্তবায়নটা এবং একটা সংস্কার জনগণের অভিপ্রায় হিসাবে এটাকে একটা গণভোট নেওয়া যেতে পারে, যদিও বর্তমান সংবিধানে গণভোট নাই। আমরা বলেছি যে গণভোটটা আপনার একই দিন যেন হয় সংসদ নির্বাচনের দিন, কারণ আলাদা করার কোনো সময় নাই, তাতে নির্বাচনটা প্রলম্বিত হবে। এবং আলাদা করলে গণভোটের হার যদি 50%-এর নিচে হয়, তাহলে সেটা একটা আমাদের জন্য একটা সমস্যা সৃষ্টি হতে পারে ইত্যাদি কারণে আমরা বলেছি যে ভোটারদের টার্ন অ্যারাউন্ড করার বা না যে বাড়ানোর জন্য একই দিন হোক। এবং ম্যাক্সিমাম রাজনৈতিক দলগুলো কিন্তু এটার সাথে একমত হয়েছে, এবং এনসিপি বলছে এটা মেজর কোনো সমস্যা নয়। আর বাকি নোট অফ ডিসেন্ট, এখানে আমাদের প্রথম দিনে কিন্তু আপনার প্রধান উপদেষ্টা বলেছে যেই সব বিষয় ঐক্যমত্য হবে
সেসব বিষয়ে আমরা এগিয়ে যাব, যেটা ঐক্যমত্য হবে না এটাকে আমরা পাশে রাখবো। কিন্তু তারপর আমরা কিছু কিছু নোট অফ ডিসেন্ট কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল কোনো না কোনো ক্ষেত্রে দিয়েছে। কেউ একটাতে দিয়েছে, কেউ 5টাতে দিয়েছে, কেউ কোনোটা একটা রাজনৈতিক দল, কোনোটা 10টা রাজনৈতিক দল। তাহলে নোট অফ ডিসেন্ট যদি আপনার দেয় এবং সেটা যদি বাস্তবায়নের দায়িত্বটা যদি ধরেন ওই দল তার ম্যানিফেস্টোতে উল্লেখ করে এবং জনগণ যদি তার নোট অফ ডিসেন্টটাকে মেনে নেয়, সেক্ষেত্রে আপনার প্রশ্নটা কি হবে, সেই একইভাবে প্রশ্নটা মানে যতটা ছোট প্রশ্নটা করা যায়। কারণ আপনার 84টা আপনার এজেন্ডাটা এনে আপনি কোনটা মানে মানেন কোনটা মানেন না, এটা জনগণের পক্ষে সম্ভব না। তো সব মিলিয়ে যে অবস্থাটা সেটা হলো যে আপনার আগামীকাল পর্যন্ত আমরা মনে করি যে আজকে রাতের মধ্যে ঐক্যমত্য কমিশন মনীষিয়ানার পরিচয় দেবে এবং সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলের সেখানে স্বাক্ষর করবে। এখানে 4টা রাজনৈতিক দল আগেই সাংবাদিক সম্মেলন করে বলেছে যে তারা জুলাই অভ্যুত্থান স্বাক্ষর করবে না, এটা তাদের একটা স্ট্যান্ড। কিন্তু আপনার অন্য রাজনৈতিক দল সেখানে এখন তখন বিএনপি, জামাত এবং এনসিপি, এই 3টা রাজনৈতিক দল শর্ত সাপেক্ষে কথা বলেছে। কিছুক্ষণ আগে দেখলাম যে আপনার গণভোটটা নভেম্বরে না হলে তারা জুলাই সনদে স্বাক্ষর করবেন না জামাতে ইসলামের এটা দ্বিচারিতা। আজকে যখন তারা বলছে যে জুলাই গণভোট স্বাক্ষর করলে না করলে অথবা তারা আপনার পিআর পদ্ধতি উচ্চকক্ষে এবং নিম্নকক্ষে পিআর পদ্ধতি অ্যাপ্লাই না হলে তারা জুলাই সনদ স্বাক্ষর করবে না। সবচেয়ে মজার বিষয়টা হলো যে কি, ঐক্যমত্য কমিশনে আমরা যে 20টা এজেন্ডা নিয়ে কথা বলেছি, জামাতে ইসলাম একদিনের জন্য বলে নাই, 1 মিনিটের জন্য বলে নাই যে 20টা এজেন্ডার জায়গায় আপনারা 21টা এজেন্ডা করেন এবং সেটা আপনার পিআর পদ্ধতি। এখন তারা যখন পিআর পদ্ধতির কথা যখন বলছে তারা মুখে, তখন তাদের 300টি আসনে অন্তত 600 জায়গায় তাদের উঠান বৈঠক চলতেছে, 300টি আসনে অন্তত 900 জায়গায় তারা ঘরে ঘরে ভোটের জন্য যাচ্ছে। তো তারা একদিকে ভোটটাকে করতেছে, আরেকদিকে কিন্তু সরকার এবং অন্য রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক কৌশল হিসাবে একটা ব্যতিব্যস্ত রাখছে পিআরের কথা বলে। পিআরের কথাটা মানে অভ্যুত্থানের অনেক পরে তারা অক্টোবর মাসে পিআরের পদ্ধতিটা নিয়ে আসছে এবং সেই ব্যাপারে কিন্তু তারা কিন্তু সিরিয়াস না। তারা ময়দানে যতটা সিরিয়াস, অর্থাৎ পিআর পদ্ধতিটার কথা বলে রাজনৈতিক অঙ্গনে একটা শব্দ বোমার সৃষ্টি করে তারা কিন্তু নিজেদের কাজ হাসিল করার জন্য তারা কিন্তু ঘরে ঘরে আপনার ভোটের জন্য যাচ্ছে। তাইলে এই যে কিছু কিছু ক্ষেত্রে দ্বিচারিতা আছে, কিছু কিছু ক্ষেত্রে আপনার সমন্বয়হীনতা আছে, কিছু কিছু ক্ষেত্রে মুনশিয়ানার অভাব আছে, সবগুলো মিলিয়ে আমরা মনে করি যে আজকের মধ্যে এটা সমাধান করে কালকে আমরা একটা উৎসবমুখর পরিবেশে এটা আমরা মানে জুলাই সনদে স্বাক্ষর করব এবং এটা একটা আইনি ভিত্তি দিতে হবে। কারণ জনগণের অভিপ্রায় আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, শহীদদের রক্তের সাথে নাইলে আমাদের প্রতারণা করা হবে। হেলেন জেরিন খান, আপনার কাছে একটু আসতে চাই। যেমনটা আমি বলছিলাম যে বিএনপি নির্বাচনের স্বার্থে সনদে সই করতে প্রস্তুত বলে গতকালকে আসলে প্রধান উপদেষ্টার বৈঠকে জানিয়েছিলেন, কিন্তু আজকে হঠাৎ আবার বলছে নোট অফ ডিসেন্ট থাকতে হবে জুলাই সনদে, তাছাড়া তারা আসলে সই করবেন না। এতে কি আসলে বিএনপি কার্যত সনদ বাস্তবায়নের পথে মানে অর্ধেক দরজা খোলা রাখার বিষয়টি কি চলে আসলো কিনা, আপনার এই বিষয়টি জানতে চাই। আর জানতে চাই গণভোটের বিষয়ে বলছিলেন শাহাদাত হোসেন সেলিম, জামায়াত বলছে নভেম্বরে গণভোট না হলে এই সিদ্ধান্ত না আসলে তারা সই করবে না। আপনারা আসলে একই অবস্থানে আছেন যে আপনারা নির্বাচনের দিনই গণভোট চান। আসলে অর্থ এইসব ছাড়া আর কি কোনো কারণ আছে কিনা গণভোট কেন নির্বাচনের দিন হওয়ার সাপেক্ষে কোনো একটা যুক্তি আমি আসলে পরিষ্কার না, সেই যুক্তিটা আমি জানতে চাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে এবং সহ আলোচক হিসেবে দুজন এখানে উপস্থিত আছেন তাদের প্রত্যেককে। দেখেন, গণভোট নিয়ে যদি কথা বলতে চাই তাহলে গণভোটের ব্যাপারে এইটাই বলতে হয় যে নির্বাচনের আমরা যদি প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশন থেকে যে রোডম্যাপটি দেওয়া হয়েছে সেটাকে সামনে রেখে যদি আমরা আলোচনা করি তাহলে নির্বাচনের বাকি আছে 4 মাসেরও কম। তো 4 মাসের কমের মধ্যে আমরা যদি প্রথমত একটা জাতীয় সংসদ নির্বাচন দীর্ঘ 18 বছর বলবো না, 18 বছর, কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারটাও প্রায় 1 বছরের মতো হতে চললো। তো এই 18 বছরের প্রত্যাশিত কাঙ্ক্ষিত অনেক ত্যাগের বিনিময়ে যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় গোটা বাংলাদেশ অপেক্ষমান। এবং ইতিমধ্যে আপনি জানেন যে সারা বাংলাদেশের, যেটা সেলিম ভাই বললেন যে জামাতে একদিকে পিআরের কথা বলছে, অন্যদিকে তাদের কিন্তু প্রত্যেকটা 300 আসনের 300টা ক্যান্ডিডেট দেওয়া হয়েছে এবং তাদের ক্যান্ডিডেটটা মাঠে ময়দানে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে এবং কোথাও কিন্তু তারা পিআরের কথা বলছে না, তারা কিন্তু নির্বাচনের কথাই বলছে এবং ভোট চাচ্ছে, সরাসরি নির্বাচন হবে এবং সেই পূর্বের যেই নির্বাচন
নির্বাচনে যে নিয়মকানুন ছিল সেই আলোকের ভিত্তিতেই তারা কিন্তু নির্বাচনের জনগণের কাছে গিয়ে তারা ভোট চাচ্ছে। তো এমন একটা সময়ে আপনি যদি গণভোট আপনি আলাদা সময় নভেম্বরের কথা যেটা জামাতের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশে কি সেটা সম্ভব? এই মাত্র 3.5 মাসের মধ্যে 2টা নির্বাচন করা সম্ভব? গণভোটেও তো একটা বিরাট কর্মযজ্ঞ, একটা বিরাট অর্থনৈতিক ব্যবস্থাপনা, আর বাংলাদেশের বর্তমানে যে অর্থনৈতিক অবস্থা, বাংলাদেশের আমরা যারা প্রত্যেকটা ঘরে ঘরে বিষয়টা ছাড়া আসলে, কারণ গতকালকে এই নিয়ে আসলে বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে যে এই অর্থটা আসলে সরকারের কাছে কোনো ব্যাপার না যদি সে নভেম্বরে করতে। এছাড়া কি কোনো যুক্তি আছে আপনারা যে নির্বাচনের দিনে কারণ জামায়াত বলছে যে এই জুলাই সনদ নিয়ে আসলে জনগণের দীক্ষা আছে কতটুকু, তারা এই বিষয়টি জুলাই সনদ নিয়ে সাধারণ মানুষকে জানতে হবে, এই বিষয়টি নিয়েও বলছে। এটার বিষয়ে আমি একটু জানতে চাই। প্রথমত বলছি, যারা বলছেন যে অর্থ কোনো ব্যাপার না, অবশ্যই ব্যাপার। এই যে দেখেন, আজকে আমি গিয়েছিলাম যে 7 কলেজের, আপনারা জানেন যে ঐতিহাসিক যে 7টি কলেজ আছে ঢাকা শহরে, সেই 7টি কলেজকে কেন্দ্র করে একটা বিশ্ববিদ্যালয় করার চিন্তা ভাবনা করছে, এবং শোনা যাচ্ছে যে এই কলেজগুলোর নামগুলা মুছে দেওয়া হবে। সেটাকে কেন্দ্র করে 7টি কলেজের মধ্যেই কিন্তু চরম অস্থিরতা, এবং 7টি কলেজের একটি কলেজ হলো আমার, যেই কলেজে আমি নির্বাচিত ভিপি ছিলাম, ইডেন বিশ্ববিদ্যালয় কলেজ। তো সেই কলেজের ছাত্রী, শিক্ষক, টিচার, কর্মচারী সবাই কিন্তু ভীষণ আতঙ্কিত। তো সেই 7টি কলেজকে কেন্দ্র করে আমরা একটা মানববন্ধনের আয়োজন করেছিলাম, এবং সেখান থেকে আমরা একটা স্মারকলিপি শিক্ষা মন্ত্রণালয়ে দিতে গিয়েছিলাম। সেখানে দেখলাম যে এই যে এমপিওভুক্ত যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে, তাদের টিচাররা যে আন্দোলনরত রাজপথে যারা আছে, তাদের এই যে বাড়ি ভাড়ার ব্যাপারে তারা 20% এর যে দাবি দেওয়া করেছে, কিন্তু সরকার বলছে তাদের অর্থনৈতিক এতই দৈন্যদশা, অর্থনৈতিক অবস্থা এতই খারাপ যে 20% তাদেরকে সুযোগ দিতে পারছে না, মাত্র 5% দিতে চাচ্ছে। তো অর্থনৈতিক অবস্থা যদি ভালোই থাকতো, এই যে শিক্ষকদের যে এই করুণ অবস্থা, সেটা তো তারা সমাধান করতে পারছে না। আর আমরা তো জানি যে বাংলাদেশের বর্তমানে জিডিপির অবস্থা কি, কিংবা বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের কি করুণ অবস্থা, বাংলাদেশের মানুষের হাতে অর্থ নাই, সব মিলে কিন্তু আমরা অর্থনৈতিক অবস্থাটা জানি যে কোন অবস্থায় এসে দাঁড়িয়েছে। কাজে সেই দিক থেকে আমরা এটা কিন্তু হালকা করে দেখতে পারি না। আর একটা বিষয় হলো যে গণভোটের যেটা বললাম যে এটা একটা ব্যাপক প্রস্তুতির বিষয় আছে। সেই প্রস্তুতি কি নির্বাচন কমিশনারের আছে যে এই মাত্র 3.5 মাসের মধ্যে 2টা নির্বাচন করার? তা আমার মনে হয় এই দিক থেকে চিন্তা করেই আমাদের বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে গণভোটটি হতে পারে। প্রথমে তো বিএনপি গণভোটের ব্যাপারে যেহেতু সংবিধানে নাই, সেই কারণে বিএনপি তো এই ব্যাপারে সিদ্ধান্ত নিতেই চান নাই, কিন্তু তারপরও জন আকাঙ্ক্ষা কিংবা অন্যান্য রাজনৈতিক দলের প্রতি শ্রদ্ধা রেখেই কিন্তু বিএনপি বিষয়টি আমলে নিয়েছে, এবং গণভোটের কথা ঠিকই আছে যে জাতীয় সংসদ নির্বাচন যে সময় হবে একই সময় গণভোটটি হতে পারে। আর একটা বিষয় হলো যে আপনি জানেন যে কিছু রাজনৈতিক দল এবং কিছু লোক, আমরা যেটা বলতে পারি সোশ্যাল মিডিয়ার কিছু মুখ আছে, পরিচিত মুখ আছে যারা খুবই পরিচিত, তাদের মুখ থেকে অনেক সময় আমরা শুনতে পাই যে নির্বাচনটি বিলম্বিত করা কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকারটি দীর্ঘদিন থাকুক, অর্থাৎ নির্বাচনটি বানচাল করবার জন্য কিন্তু একটা কিছু দল এবং কিছু লোক কিন্তু তৎপর আছে। এই বিষয়টা নিয়ে আসবো নির্বাচন বিলম্বিত করার পেছনে আসলে ষড়যন্ত্র কার এবং নোট অফ ডিসেন্ট নিয়েও সেই বিষয়টিও আপনি পরিষ্কার করেনি। সেই বিষয়টি নিয়ে বিরতি নিয়ে ফিরছি, আপনার কাছে আবারও ফিরবো। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরও একবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে আবারও আমরা ফিরছি। হেলেন জেরিন খান, আপনার কাছে। আপনি বিরতির আগে যেমনটা গণভোট নিয়ে বলছিলেন, গণভোটের সময় পদ্ধতি, সেই বিষয়টি নিয়ে আপনি জানাচ্ছিলেন। আমি একটু জানতে চাই যে নোট অফ ডিসেন্ট নিয়ে আপনার বিএনপি মহাসচিব আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে ক্লিয়ার করেছেন যে নোট অফ ডিসেন্ট যদি থাকে তবেই আপনারা সেখানে সই করবেন। কিন্তু গতকালকে আপনারা আবার প্রধান উপদেষ্টার কাছে বলেছিলেন আপনারা সই করতে প্রস্তুত। এই একদিনের যেই ব্যবধানে সিদ্ধান্তটা এত পরিবর্তন, এটা কেন? আপনি জানেন যে দীর্ঘ 9 মাস প্রায় 33টির মতো দল একত্রিত হয়ে
এই এই জুলাই সনদ এর একটা ছয়টি কমিশন প্রথম প্রাথমিক অবস্থায় 6টি কমিশনের 84টি প্রস্তাব নিয়ে জাতীয় ঐক্যমত্যের যে কমিশন সেই কমিশনে আলোচনা হয়েছে, দিনের পর দিন আলোচনা হয়েছে এবং এই আলোচনা নিয়ে পক্ষে বিপক্ষে এবং হাস্যরসাত্মক অনেক বক্তব্য এখানে এসছে। কেউ কেউ বলছে এখানে আসলে মূলত তেমন কোনো আলোচনাই হয় না, এখানে আলোচনার চাইতে খাওয়া দাওয়ার ব্যবস্থা বেশি থাকে। তো তারপরও সব মিলিয়ে 9 মাস পরে যখন গতকালকেই তো সম্ভবত না সেলিম ভাই, তারা দুজন খুব সৌভাগ্যবান যে এই জুলাই সনদের যে আলোচনা হয়েছে 9 মাসে দুজনে উপস্থিত ছিলেন, কিন্তু আমার খুবই দুর্ভাগ্য যে আমরা ওখানে যাওয়ার সুযোগ পাই নাই, বড় দলের একজন কর্মী হিসেবে সেই সুযোগটা হয়নি হয়তোবা। কিন্তু তারপরও দেখে ভালো লেগেছে যে এতগুলা দল বসে পাশাপাশি বসে তারা পক্ষে বিপক্ষে, এটি তো গণতন্ত্রের সৌন্দর্য। কখনো কখনো মনে হয়েছে যে এটা একেবারেই ভেস্তে যাচ্ছে, আবার কখনো কখনো মনে হচ্ছে যে এটা খুবই সুন্দর বিষয় হচ্ছে। এবং গতকালকে তো প্রধান উপদেষ্টা বললেন এটা একটা ঐতিহাসিক সনদ হচ্ছে এবং আমরাও বিশ্বাস করছিলাম যে এটা একটা ঐতিহাসিক, কিন্তু ওখান থেকে বের হয়ে বিভিন্ন দলগুলো কিন্তু বিভিন্ন রকমের বক্তব্য উপস্থাপন করেছে। এবং আজকে তো এনসিপি তারা প্রেস কনফারেন্স করে দেখলাম যে তারা বলেছে যে জুলাই সনদের তারা করবে না, মানে স্বাক্ষর করবে না এবং সম্ভবত অংশগ্রহণও করবে না, এই ধরনেরই আসছে। তো ধরেন আবার জামাত ইসলামের পক্ষ থেকেও তারা তাদের বক্তব্য পেশ করেছে, সেখানেও মনে হয়েছে যে তারা এই সনদে স্বাক্ষর করেন কিনা সেটা নিয়ে যথেষ্টই আছে। আর বিএনপির পক্ষ থেকে তো এটা তো নোট অফ ডিসেন্ট অবশ্যই থাকতে হবে, কারণ আপনি যেটা বিএনপির পক্ষ থেকে যেটা প্রত্যাশা করা হয়েছিল হয়তোবা গতকালকে ওই ধরনের আলোচনাই হয়েছিল যে নোট অফ ডিসেন্ট থাকবে, সেই জায়গায় বিএনপি স্বাক্ষর করবে। তা পরবর্তীতে আজকে হয়তোবা এই ধরনের কোনো কিছু মানে প্রশ্ন কিংবা আলামত পেয়েছে, সেই কারণে বিএনপির পক্ষ থেকে এই ধরনের বক্তব্য এসছে। তবে আমি মনে করি নোট অফ ডিসেন্ট যদি ওখানে উপস্থাপন করা হয় এবং করাই উচিত, হ্যাঁ, কারণ অনেকগুলা বিষয় আছে যে বিষয়গুলা তো জাতি জানা দরকার, সেই কারণে বিএনপি সম্ভবত এই বক্তব্য পেশ করেছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। সব মিলিয়ে আমি মনে করি তারপরও আমার প্রত্যাশা থাকবে যে এই ঐতিহাসিক আগামীকালকে যে জুলাই সনদের যে আয়োজন করা হয়েছে সেখানে সব দলগুলা যাবে, সেই প্রত্যাশা আসলে সবারই আছে। সাদত হোসেন সেলিম, আপনার কাছে যেতে চাই, জুলাই সনদ সই হওয়ার আগেই বাস্তবায়নের যে অস্পষ্ট একটি রূপরেখা, এটা কি দেশকে একটা নতুন রাজনৈতিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে কিনা? এত অনিশ্চয়তা কেন? আমি এই বিষয়টা একটু জানতে চাই আপনার কাছে। প্রথম ব্যাপারটা হলো যে আপনার জুন মাসের 2 তারিখ থেকে আমরা আলোচনাটা শুরু করেছি। আমরা কয়েকদিন পরেই কিন্তু আমরা মিডিয়ার সামনে এসে বলেছি যে পদ্ধতি তারা আগাচ্ছে এটাতে আমরা হতাশ এবং এটা তার সঠিক পদ্ধতিতে আগাচ্ছে না। আমি একটা উদাহরণ দিয়ে বলি, ধরুন এজেন্ডা নম্বর 1 নিয়ে আজকে আলোচনা হলো, কোনো সিদ্ধান্ত হলো না, তারপরের দিন কিন্তু ওনারা এজেন্ডা নাম্বার আবার 3-এ চলে গেলেন। একটাকে সুরাহা করে যদি করতো একটা করে, তাইলে কিন্তু সময়টা হতো। তার মাঝামাঝি আমরা কয়েকবারই পত্রিকার মাঝে আমি গণমাধ্যমে বলেছি যে আপনারা এটাকে কিন্তু আপনারা আরও ত্বরান্বিত করুন সময়টা। তারপর এমনকি বলেছি যে প্রয়োজনে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত কিন্তু আপনারা আলোচনা চালান, কিন্তু আলোচনা বিভিন্ন কারণে চালানো যায়নি। ওনারা ধীর গতিতে করতে করতে একটা পর্যায়ে মনে হলো যে 31শে জুলাইতে রাতে 10টা বাজে ওনারা হানা ভোট দিয়ে দিল নোট অফ ডিসেন্ট সহ। কার নোট অফ ডিসেন্ট আছে, কার নোট অফ ডিসেন্ট নেই, কিন্তু চেষ্টা করলে কিন্তু 9টা বিষয়ে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে। 20টার মধ্যে 11টাতে ঐক্যমত্য হয়েছে। এই 9টা বিষয়টাকে কমিয়ে অন্তত 3-4টাতে আনা যেত। এটা কিন্তু এই উদ্যোগটা ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে নেওয়া হয়নি, ঐক্যমত্য কমিশনের বাইরে রাজনৈতিক দলগুলো নেওয়া হয়নি, কিন্তু শেষের দিকে যখন নেওয়া হচ্ছে তখন তো নোট অফ ডিসেন্ট সহই কিন্তু জিনিসটা আপনার জাতির সামনে উপস্থাপন করা হবে। এবং সেটা এটা কিন্তু আপনি যে বলছেন যে বিএনপি আজকে, বিএনপি এটা না, বিএনপি বলেছে যে উইথ নোট অফ ডিসেন্ট গণভোটটা হবে, অলওয়েজ প্রতিদিন বলেছে। আমি তো প্রতিদিনই আলোচনার মধ্যেই ছিলাম, তো সেখানে কিন্তু এটা নতুন করে আজকে বলা হয়নি যে নোট অফ ডিসেন্টের ব্যাপারে। নোট অফ ডিসেন্ট এটা থাকবে, এটা জামাত ইসলামে একটা বিষয় নোট অফ ডিসেন্ট দিয়েছে, তারপর এনসিপিও একটা বিষয় নোট অফ ডিসেন্ট দিয়েছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো দিয়েছে, কিন্তু আলোচনা করলে বিশ্বাস করুন এটাকে অনেক কমিয়ে আনা যেত। এটা আপনার ঐক্যমত্য কমিশনের একটা ব্যর্থতা। তারা যদি মানে বাইরে
আপনার টেবিলের বাইরে আলোচনাটা করতো, এটা কমে আসতো। তাহলে এটা করতে পারে না। আর যেই আপনার গণভোটের বিষয়ে যে কথাটা, গণভোটটা তো আপনার আমরা 3টা গণভোট শেষ দেখেছি। পর্যন্ত কি সমাধান হবে? এই যে বারবার এত সমাধান দ্বিমত আমাদেরকে আসছে, হতে হবে। 30 অক্টোবর না, পর্যন্ত না, না, তাদের না। বাড়ানো হয়েছে, মেয়াদ বাড়ানো হয়েছে, সমাধান তো হতেই হবে। এর সমাধানের তো বাইরে যাওয়ার কোনো উপায় নেই। ইতিমধ্যে মাঝে মাঝে অচল অবস্থা যখন সৃষ্টি হয়েছে, তখন কিন্তু আমরা কিন্তু সমাধানের মানে পথ খুঁজে বের করেছি। আমরা দিনের পর দিন আলোচনা করেছি, কখনো সাংবিধানিক আদেশের ব্যাপারে কথা বলেছি। যেমন কিছু কিছু সমস্যা আছে, যেমন বর্তমানে দেশে সংবিধানটা আছে, কিন্তু অন্য সময় যখন গণভোট হয়েছে সংবিধান স্থগিত ছিল। একটা সময়ে শুধুমাত্র 3টা গণভোটের মধ্যে 2টা গণভোটের দায়িত্ব নিয়েছিল সরকারি কর্মকর্তারা, তারা 100% ভোট কাস্ট করেছে। এখন এখানে যে গণভোটটা হবে, মনে করেন আমি আমার মানে নির্বাচনী এলাকার আপনার 50% লোককে বা 60% লোককে আমার ভোট কেন্দ্রে আনার জন্য তো আমার নিজের খরচ আছে, আমিও তো সেখানে প্রচারণা করতে হবে। শুধুমাত্র সরকারি প্রচারণায় কিন্তু জনগণ ভোটে অংশ নেবে না, কারণ জনগণ ভোটে অংশ নেওয়াটা ভুলে গিয়েছে। আওয়ামী লীগের আমলে শেষের দিকে যখন দেখলাম যে একটি উপনির্বাচনে অফিসিয়ালি 8% ভোট পড়েছে, ঢাকা শহরে অনেক নির্বাচনে 0 ভোট পড়েছে, মানুষকে ভোটে নেওয়াটা তো সহজ না। কিন্তু আপনার এখানে গণভোট একই দিনে করলে কি হবে, মানে নির্বাচনের দিন করলে কি হবে, 2টা রাজনৈতিক দল বললো 2টা ব্যালটে কিভাবে জনগণ ভোট দেবে। আরে ওরা বোকা, আপনার 3টা ব্যালটে তো জনগণ ভোট দিতে অভ্যস্ত। ইউনিয়ন পরিষদের মেম্বার, মহিলা মেম্বার এবং চেয়ারম্যান, আপনার মেয়র, কাউন্সিলর এবং মহিলা কাউন্সিলর। তাইলে আমরা এটা খোড়া যুক্তি, এর জন্য সারওয়ার তুষার কিন্তু বলেছে এটা কিন্তু বড় যুক্তি নেই গণভোটটা। আর এই 3 মাসের মধ্যে 2টো নির্বাচন হওয়ার অর্থ হলো যে একটা অংশ যাচ্ছে যে নির্বাচনটাকে কোনো না কোনোভাবে প্রলম্বিত করতে তারা ওই তাদের যে মানে অলরেডি তো প্রার্থী ঘোষণা করা আছেই, তারপরও তারা কিন্তু আপনার ওই যে মসজিদে, মাদ্রাসায়, কবরস্থানে, আপনার জায়নামাজে তারা আপনার ওই তাদের প্রচারণাটা আরো ভালোভাবে চালাতে পারবে। এই উদ্দেশ্যটাই নিয়েই কিন্তু আপনার নির্বাচনটাকে প্রলম্বিত করার ষড়যন্ত্র করছে। কারণ কিন্তু আমরা মানে আপনার বিএনপির পক্ষ থেকে, আমি আপনাকে বলি, বিএনপির পক্ষ থেকে কিন্তু জনাব সালাউদ্দিন সাহেব অত্যন্ত সুন্দর এবং সাবলীল ভাষায় বলেছেন যে আপনাকে প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে সীমাহীন সমর্থন করা হয়নি, আপনাকে কিন্তু সীমারেখার মধ্যে সমর্থন করা হয়েছে। যেতে চাই একটু সারওয়ার তুষার আপনার কাছে যেতে চাই। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন শেখ হাসিনা সহ খুনের সাথে যারা সরাসরি নির্দেশদাতা তাদের বিচারের রায় ডিসেম্বরে কার্যকর হবে, এরকম আশ্বাস যদি থাকে, তিনি বলেছেন এই আশ্বাস উনি প্রকাশ করেছেন, যদি থাকে তাহলে ফেব্রুয়ারি নির্বাচনে আসলে কোনো বাধা আর থাকছে না। এছাড়া কি কোনো বাধা আর কি দেখতে পাচ্ছেন কিনা এই বিচার ছাড়াও, বিলম্বিত হবে সেই বিচার ছাড়াও? আরেকটি বিষয় জানতে চাই যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন 1400 মানুষের খুনের জন্য শেখ হাসিনার 1400 বার মৃত্যুদণ্ড হওয়া উচিত। এই বিষয়টি নিয়ে আপনার প্রতিক্রিয়া একটু জানতে চাই। প্রথম কথাটা হচ্ছে যে বিচারের ক্ষেত্রে আমরা বলেছি যে বিচারের ধারাবাহিকতা নিশ্চিত করতে হবে। মানে বিচার কাজটা আপনি পুরোপুরি সম্পন্ন করতে পারবেন না এবং পরের সরকারের এটা দায়িত্ব থাকবে, কারণ এই গণহত্যার বিচার যদি আমরা কোনো রকম গাফিলতি করি তাহলে আসলে মানে বাংলাদেশের এই মানে ইনসাফ প্রতিষ্ঠিত হবে না। ফলে অবশ্যই বিচারের ধারাবাহিকতা নিশ্চিত করতে হবে। কিন্তু শেখ হাসিনা সহ যারা মূল ক্রিমিনাল, এই গণহত্যার যারা মাস্টারমাইন্ড, তাদের বিচারটা প্রসিকিউশন বলেছে যে এটা নভেম্বর ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে। আমরা সেই কথায় মানে আস্থা রাখি। ইলেকশনের ব্যাপারটা হচ্ছে যে ইলেকশন ফেব্রুয়ারিতে নানা কারণে এখন হতেই হবে, এবং যদি ইলেকশন না হয় তাহলে আসলে সংস্কারও হবে না। মানে আপনি সংস্কার করলেন, ইলেকশনটা কোনো একটা ঝামেলা হয়ে ইলেকশন পিছিয়ে গেল, তাহলে কিন্তু এই সংস্কারটা হবে না। কারণ ইলেকশন না হওয়ার মানে হচ্ছে যারা ইন্টারভেন করবে এই ধরনের পরিস্থিতিতে যেটা ঘটে তার সমস্ত কিছুই আসলে বাতিল হয়ে যাবে। ফলে এটা আমাদের কারোরই কাম্য না। সংস্কার এবং মানে ওই নির্বাচন এটা আসলে পরস্পর একটা কমপ্লিমেন্টারি আর কি। ফলে একটা না হলে আরেকটা হচ্ছে না, এরকম একটা অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি। আমরা নতুন দল, আমাদের জন্য অনেক চ্যালেঞ্জ, সারা দেশে সংগঠন গড়ে তোলা এই চ্যালেঞ্জ আছে, পাশাপাশি আমাদেরকে নির্বাচনের প্রস্তুতি নিতে হচ্ছে। এবং আমাদের কিন্তু আজকেও আমরা জুলাই সনদ কেন্দ্রিক সংবাদ সম্মেলন করলেও সেখানেও আমরা বলেছি যে আমরা এ মাসেই প্রার্থীদের মধ্যে যারা প্রাথমিকভাবে আমরা একটা নাম ঘোষণা করব অনেকের, এবং সিভি আহ্বান করবো অন্যান্য যারা আমাদের প্ল্যাটফর্ম থেকে প্রার্থী হতে চায়। ফলে আমরাও কিন্তু নির্বাচনের মানে যেই জার্নি সেটার মধ্যে আছি, এবং নির্বাচন ছাড়া কোনো রাজনৈতিক দলের অন্য কোনো লেজিটিমেসি নাই। আপনি রাজনৈতিক দল মানেই আপনাকে ইলেকশনে যেতে হবে টুডে অর টুমরো। কিন্তু যেটা হচ্ছে যে আমরা তো এই প্রস্তুতিগুলো আমাদের মতো করে করছি, কিন্তু অন্যদিকে আপনি দেখবেন যে আসলে আমার ধারণা যে ইলেকশন কমিশন চায় না আমরা নির্বাচনে যাই, কারণ তারা দেখবেন যে আমাদের প্রতীক নিয়ে যে একটা অহেতুক ভোগান্তি এবং অযৌক্তিক একটা অবস্থান তারা নিয়ে রেখেছে, একরোখা একটা অবস্থান, স্বৈরাচারী অবস্থান তারা নিয়ে রেখেছে। এই কারণে আমরা তো আমাদের সাংগঠনিক প্রস্তুতি, নির্বাচনের কেন্দ্রিক সাংগঠনিক প্রস্তুতি করে যাচ্ছি, কিন্তু তারা আসলে যেভাবে আমাদেরকে প্রতীক নিয়ে একটা বেকায়দায় ফেলার চেষ্টা করছে,
এটার কারণে একটা ডেডলক সৃষ্টি হতে পারে। আমরা কিন্তু বলেছি যে শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক আমরা ইলেকশন করব এবং না। সেই বিষয়টি নিয়েও কিন্তু আমাদের এখানে একজন অতিথি এসেছিলেন, রাজনৈতিক দলেরই একজন অতিথি এসে বলেছিলেন যে এনসিপি আসলে এই প্রতীক নিয়ে বারবার যে বিতর্ক আনছে সেটা আসলে নির্বাচনটাকে কিভাবে পেছানো যায়, নির্বাচনের ষড়যন্ত্র হিসেবে তারা এর সাথে আরো কিছু জিনিস তারা অ্যাড করছে, এরকম ভাবে বলা না, হচ্ছে। এটা হচ্ছে আচ্ছা, যে- এই প্রসঙ্গটি নিয়ে আসবো জি। সারোয়ার তুষার বিরতির পরে। একটি বিরতি Sure. নিয়ে ফিরছি। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আমন্ত্রণ আরও একবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। সারোয়ার তুষার, বিরতির আগে আপনার কাছে ছিলাম, আপনি বলছিলেন নির্বাচন বিলম্বিতর বিষয়ে। আমি বলছিলাম আমাদের একজন গেস্ট, একজন অতিথি আমাদের রাজকাহনে এসে বলেছেন যে আসলে অহেতুক এরকম বিতর্ক শাপলা প্রতীক নিয়ে হচ্ছে, যেখানে আগে এক দল শাপলা প্রতীক চেয়েছিল, নির্বাচন কমিশন থেকেও বলা হয়েছে। আপনাদের এই বিষয়ে মত কি? আসলে এই প্রতীক নিয়ে এত বিতর্ক কেন? না, এটা এই অভিযোগটা মানে অমূলক। কারণ হচ্ছে আমরা এই ঘটনার ভিকটিম। আপনি আমাদের উপর দায় দিতে পারেন না, মানে যারা দিচ্ছেন তারা আমাদের উপর দায় দিতে পারে না। বরং আপনি দেখবেন যে কমিশনের যে মানে অবস্থান, এগুলো প্রত্যেকটা অযৌক্তিক। এবং আরও একটা দল চেয়েছে এই যুক্তিটা খাটবে না কেন, কারণ তারা চেয়েছিল এবং তখন কমিশন তাদেরকে একটা উত্তর দিয়েছে, তারা এটাতে কনভিন্সড হয়ে অন্য একটা মার্কা নিয়ে তাদের কেসটা ক্লোজ হয়ে গেছে। শাপলাকে চেইজ করেছি আমরা, এটা কেন আমরা পাবো, কেন আমাদের দেওয়া উচিত, এটা সাংবিধানিক আইনি যুক্তি সমস্ত কিছু হাজির করেছি লাগাতারভাবে আমরা। ফলে এখন এবং কমিশন কিন্তু প্রথমে আমাদেরকে না দেওয়ার পেছনে এইটা কারণ হিসেবে উপস্থাপন করে নাই। তারা প্রথমে বলেছে এটা জাতীয় প্রতীক, তারপর আমরা দেখালাম যে সাংবিধানিক এবং আইনি ব্যাখ্যাগুলো যেটা জাতীয় প্রতীক না। কারণ আমরা তো পানিতে ভাসমান শাপলা চাচ্ছি না, আমরা তো ধানের শীষ সহ যে পুরো জিনিস এটা চাচ্ছি না, আমরা শুধু শাপলা চাচ্ছি। এবং শাপলারও বিভিন্ন নকশা আমরা দিয়েছি। ফলে তারপর তারা বলা শুরু করলো, যখন জাতীয় প্রতীকের যুক্তিটা হেরে গেল, তখন তারা বলা শুরু করলো যে এটা আরেকটা দল চেয়েছে। তখন ওই দলের পক্ষ থেকে ওই দলের সভাপতি মান্না ভাই বললেন যে যদি এনসিপিকে দেয় আমরা মামলা করব না। তখন তারা এটা বলা বাদ দিয়ে বললো যে কেন দেবো না এটা আমরা ব্যাখ্যা করব না, প্রয়োজন মনে করছি না, এই ধরনের কথা বলা শুরু করছে। এবং গতকালকে বাংলাদেশের একজন বরেণ্য বুদ্ধিজীবী সলিমুল্লাহ খান তিনি পর্যন্ত বলেছেন যে নির্বাচন কমিশনের এই অবস্থানটা অত্যন্ত অযৌক্তিক, একপেশে এবং মানে তারা পক্ষপাতমূলক আচরণ করছে, বৈষম্যমূলক আচরণ করছে এনসিপির সাথে, এই কথাটা তারা বলেছেন। এবং এইটা নিয়ে এই যে শাপলা নিয়ে এই যে অহেতুক একটা বিতর্কে নির্বাচন কমিশন, এবং আমি আপনাকে বলি তারা অফ দ্য রেকর্ড আমাদেরকে বলেছে আমরা তো আগে একটা পজিশন নিয়েছি, এখন এটা থেকে সরতে পারছি না। মানে একটা ইগোর ব্যাপার, একটা সাংবিধানিক প্রতিষ্ঠান তো ইগো দেখাতে পারে না। আমি যদি যৌক্তিকভাবে আপনাকে কনভিন্স করতে পারি, আপনাকে সেটাতে কনভিন্সড হতে হবে এবং দিয়ে দিতে হবে শাপলা, তাহলে আর কিন্তু এই ঝামেলা শেষ। মানে এবং আমি দেখেছি কোনো রাজনৈতিক দল, সরকারের অ্যাটর্নি জেনারেল পর্যন্ত বলেছেন যে এটা অন্তর্ভুক্ত যদি এনসিপিকে দেওয়া হয় বা কাউকে দেওয়া হয়, এটাতে কোনো সাংবিধানিক জটিলতা বা আইনি জটিলতা নাই। কিন্তু এটা কমিশন সম্পূর্ণভাবে আমাদেরকে এক ধরনের ভোগান্তিতে ফেলার জন্য, আমাদেরকে বেকায়দায় ফেলার জন্য এবং আমাদেরকে একটা আমাদের সাথে বৈষম্য করার জন্য, বেইনসাফি করার জন্য তারা এই কাজটা করছে। জি, আপনাকে ধন্যবাদ। শাহাদাত হোসেন সেলিম, আপনার কাছে যেতে চাই। জুলাই সনদে নেই 90-এর গণ আন্দোলন, এই বিষয়টি নিয়ে আপনার কাছে একটু আসতে চাই। যেখানে বলা হচ্ছে যে জুলাই জাতীয় সনদে 1947 থেকে 2024 সাল পর্যন্ত রাজনৈতিক বাকবতল উঠে এলেও 1990-এর গণ আন্দোলনের প্রসঙ্গ একবারও উল্লেখ করা হয়নি। অর্থাৎ আপনার কি মনে হয় 90-এর ঐতিহাসিক গণ আন্দোলনের যে উল্লেখ বাদ দিয়ে জুলাই সনদ রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ যে অধ্যায়, তাকে কি আসলে ইচ্ছাকৃতভাবে আড়াল করছে, নাকি পুরনো সংগ্রামের অবদানকে অস্বীকার করার চেষ্টা? ধন্যবাদ। আমি প্রথমে সারোয়ার তুষারের যে শাপলার বিষয়টি, এটার সাথে আমি একমত। তারা তো মানে অনেকগুলো প্রতীকই আপনার দিয়েছে, 7 রকমের প্রতীক অঙ্কন করে দিয়েছে। তাহলে নির্বাচন কমিশন আপনার এনসিপিকে শাপলা দিলে আমাদের কোনো আপত্তি নেই। আমরা চাই যে এই জিনিসটার জটিলতা পরিহার হোক। আর দ্বিতীয় যেটা বলেছেন যে আপনার 90-এর গণ অভ্যুত্থান তো একটা বিশাল একটা ব্যাপার, কারণ 90-এর গণ অভ্যুত্থানও প্রায় 9 বছর পরে স্বৈরাচারী এরশাদকে আমরা তাদের ক্ষমতা থেকে উৎখাত করেছি এবং জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি। এবং 90-এর গণ অভ্যুত্থানের কারণে দেশে সাংবিধানিক আপনার এই যে একটা সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। এতে করে আমরা যেটা চেয়েছি যে 47 থেকে বর্তমান পর্যন্ত, বিশেষ করে আপনার জুলাই আগস্টের আপনার বিপ্লবটাকে আপনার গুরুত্ব দেওয়া, পাশাপাশি 15 বছরের আন্দোলন সংগ্রাম, গুম খুন, এগুলোকে আপনার ওইভাবে লিপিবদ্ধ করার জন্য। কিন্তু আমি আপনাকে তারপরও বলছি যে আমার কেন জানি ধারণা হচ্ছে যে আপনার জাতীয় ঐক্যমত্য কমিশন যতটা মুন্সিয়ানার পরিচয় দেওয়ার দরকার সেটা দিতে পারছে না। আমাদের কাছে যখনই আপনার কোনো কাগজপত্র পাঠায়, তারপরে আবার আরেকটা যখন পাঠায় তার সাথে তার কোনো মিল থাকে না, থাকে না, তাদের কোথাও একটা মানে এই দুর্বলতাগুলো আছে আর কি। তারপর আমরা চাইব যে এখনও সময় আছে। জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্যে যদি 90-এর ছাত্র আন্দোলন এবং ছাত্র আন্দোলন প্রকৃত গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে এরশাদের আপনার পতন এবং দেশের গণতান্ত্রিক পদ্ধতি চালু হওয়া,
ঠিক এবং দীর্ঘদিন যাবৎ আমরা গণতন্ত্র চর্চা করতে পেরেছি 90 অভ্যুত্থানের কারণে। এই যে 90 অভ্যুত্থানটাও থাকা দরকার, অবশ্যই দরকার। আর অহেতুক বিতর্কটা পরিহার করে আপনার যে কেউ বলছে যে এখানে আপনার 1971 স্বাধীনতার ঘোষণাটাকে বাদ দেওয়া হবে। স্বাধীনতার ঘোষণা যেটা 17 এপ্রিল মুজিবনগর সরকারের দিয়েছে, সেটা বাদ দেওয়ার তো আমি কোনো যৌক্তিকতা খুঁজে পাই না সেখানে। স্বাধীনতার ঘোষণার ব্যাপারে যেটা ছোট গল্প, আপনার ওই যে ওয়ারলেস টলারেন্সের কাহিনী, ওইসব ছোট গল্পকে কোনো প্রাধান্য দেওয়ার কোনো দরকার নাই। ওটা একটা মিথ্যাচার যেটা আওয়ামী লীগ করে, যে 26 তারিখে শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা করেছে, এটা একদম ডাহা মিথ্যা কথা। এটাকে বাদ দিয়ে কিন্তু আপনার মুজিবনগরের যে সরকারটা গঠিত হয়েছে এবং আপনার স্বাধীনতার যে প্রোক্লামেশন, সেটাকে আপনার অবশ্যই দেওয়া দরকার। আমরা এখন দেখবো এরা নতুন করে আছে আবার কি পাঠায়, তার উপর ভিত্তি করে আসলে আমরাও কিন্তু যদি দেখি যে আপনার সেখানে মেজর কোনো প্রবলেম আছে, সেখানে হয়তো উপস্থিত হবো, স্বাক্ষর দেবো। এই কথাটা একদম নিশ্চিতভাবে এখন বলতে পারছি না। জি 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 হেলেন জেরিন খান, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি। শেষ পর্যায়ে আপনার কাছে একটু জানতে চাই, বিভিন্ন দল অভিযোগ করছে তাদের না জানিয়ে খসড়ায় পরিবর্তন আনা হয়েছে। আপনার কি মনে হয় এটা একটা রাজনৈতিক প্রতারণা কিনা, এই বিষয়টি জানাবেন। আর একটু জানতে চাই যে সব দল বলছে দেশের স্বার্থে ঐক্য চাই, দেশের স্বার্থকে বলা হচ্ছে, কিন্তু কেউ নিজের অবস্থান ছাড়তে রাজি না। কিন্তু এই ঐক্য কি তাহলে দেশের জন্য নাকি নিজের দলের জন্য? দেখেন, না, এটা কিন্তু ঠিক না যে জাতীয় ঐক্যমত্যের যে মিটিংগুলো হয়েছে সেখানে আপনি দেখেছেন যে প্রস্তাবগুলো এসছে, অনেকগুলো প্রস্তাবই কিন্তু বিএনপি প্রথম দিকে মানতে আপত্তি জানিয়েছে, কিন্তু বৃহত্তর স্বার্থে, যেমন ধরেন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমরা তো চিন্তা করি তিনি দুবার কেন, তিনি 4বার 5বার বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে তিনি প্রধানমন্ত্রী হবেন। তো সেই ক্ষেত্রে কিন্তু বিএনপি একটা বিরাট ছাড় দিয়েছে। এটা তো জাতীয় ঐক্যের স্বার্থেই তো এত বড় ছাড় যে 2 টার্মের বেশি প্রাইম মিনিস্টার কেউ থাকতে পারবেন না। এটা কিন্তু আমাদের দলের জন্য কিংবা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, আমাদের নেতার জন্য বিরাট স্যাক্রিফাইস। তো এই ধরনের আরও অনেকগুলো বিষয়, 70 অনুচ্ছেদের যে বিষয়গুলো আসছে, তো আমি মনে করি যে বিরাট ছাড় তো অনেক, আমি আমার দল থেকে আমি বলবো যে আমরা অনেক জায়গায় কিন্তু অনেক ছাড় দিয়েই আমরা জাতীয় ঐক্য থাকুক সেটা চিন্তা করেই আমরা এই ছাড়গুলো দিয়েছি। কাজে সবসময় যে নিজের স্বার্থ কিংবা নিজের দলের স্বার্থ দেখা হয় এটা আমি বিশ্বাস করি না। আরেকটা বিষয় আমি এখানে অবশ্যই উল্লেখ করতে চাই, সেটা হলো যে দেখেন, বাংলাদেশের মানুষ কিন্তু বিগত 17 বছর একটা জিনিস দেখে দেখে এত ত্যক্ত বিরক্ত, সেটা হলো যে অপকৌশল। দেখেন, নির্বাচন হয়েছে যে বিশেষ করে 2014, 2018, 2024-এর যে নির্বাচনগুলো হয়েছে, নির্বাচনের পরবর্তীতে এই ফ্যাসিস্টরা যেইভাবে সেই নির্বাচনগুলোকে জনগণকে খাওয়ানোর জন্য যে ধরনের বক্তব্য, বক্তৃতা, বিবৃতি এবং ধরেন বিএনপির মতো এত বড় দলকে যে এইভাবে ছোট করে কথা বলা হতো, তো এই সব বিষয়গুলো কিন্তু জাতি ধরেন দেখে দেখে এখন ত্যক্ত বিরক্ত। এই আর এখন কোনো দল যদি অপকৌশল করে এটা কিন্তু জাতিকে মেনে নিতে ভীষণ কষ্ট হচ্ছে। তার হয়তো তারা এই মুহূর্তে অনেক কিছু দেখা যাচ্ছে না, কিন্তু দিনের শেষে দেখা যাবে যে যারা এই অপকৌশলের আশ্রয় নিচ্ছে, ধরেন এই যে এই সনদ যারা এখন বানচাল করতে যাচ্ছে, জুলাই সনদ, দীর্ঘ 9 মাসের যে এই যে সবগুলো দলগুলোর এত চেষ্টা প্রচেষ্টা, এত ত্যাগ, সেটার ভিত্তিতে কতগুলো বিষয় কিন্তু ঐক্যমত হয়েছে এবং আগামীকালকে যে ঐতিহাসিক জুলাই সনদের যে আয়োজন করা হয়েছিল সেটা সফল করবার জন্য যে আয়োজন করা হয়েছে, তো সেখানে যদি কেউ অপকৌশল নিতে চায় সেটা আমার মনে হয় জাতি মেনে নেবে না। হেলেন জেরিন খান, আপনাকে ধন্যবাদ, আপনাদের তিনজনকে ধন্যবাদ আজকে রাজকাহনে এসে সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামী রবিবার রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গে থাকুন।